দেখো 50টা জিকে করব, এগুলো কিন্তু সবই হচ্ছে কোনো না কোনো এক্সামে আসা ডব্লিউপির। ঠিক আছে, কোনো না কোনো এক্সামে আসা সেই সমস্ত কোশ্চেন কিভাবে আসে, সেই কোশ্চেনই কি আসবে বা তার রিপিটেশন হয় কি না, রিপিটেশন তো হয়, কিন্তু সেটাকে কিভাবে পড়াশোনা করতে হয়, মডিফাই করতে হয়, কিভাবে কোনো একটা টপিককে জানতে হয়, কয়েকটা কোশ্চেন করবো, ইজিলি বুঝে যাবে। চলো, 1 নম্বর কোশ্চেন বলছে এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? অপশন এ বলছে পরস্পর আলিঙ্গন করলে, আলিঙ্গন মানে কি বলতো, কোলাকুলি, যেটা হাক করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে, ঠিক আছে, খাদ্য ভাগ করে খেলে, অন্যের রেজার ব্যবহার করলে। দেখো এই তিনটের একটাও হবে না। এইচআইভি ভাইরাস বা এইডস, এইচআইভি ভাইরাস বা এইডস যে রোগটা আছে, এইগুলো কি হয়, কিভাবে ছড়ায়? এইডস রোগটার কারণই হচ্ছে এইচআইভি ভাইরাস। ঠিক আছে, কিভাবে হয় মাথায় রাখবে, রক্ত সংক্রমণ, যৌন সংযোজন, এই সমস্ত মাধ্যমে বা মায়ের দ্বারাও কিন্তু সন্তানের মধ্যে যেতে পারে। এই তিনটে রোগ এইভাবে কিন্তু ছড়ায়। তো এটা দেখো, অন্যের রেজার ব্যবহার করলে, হয়তো একজন রেজার ব্যবহার করেছে, তার কি হলো বললাম, রক্তের সংক্রমণের দ্বারা। তা মুখে কেটেই যায়, ফুসকুড়ি বেরোলে কাটে, তো ছেলেরা জানে ভালো করে, তো কেটে গেল, সেইটা যদি আবার অন্য কেউ ইউজ করে, তারও কেটে গেল, তোমার দেহে সেই রোগ আছে, ওর দেহে সেই রোগটা চলে যাবে অটোমেটিক্যালি। ওই জন্য অন্যের রেজার ব্যবহার করলে বা সিরিঞ্জ, যেটা অন্যের সিরিঞ্জ আর একজনকে ব্যবহার দিলে, এগুলো কিন্তু এইডস রোগ ছড়াতে পারে। তাহলে অ্যান্সার অপশন নাম্বার ডি। তাহলে আমরা দেখে নেব যে ভাইরাস ঘটিত রোগগুলো কি কি আছে। নাম বলতে থাকো। ভাইরাস ঘটিত রোগ যেমন কমন কোল্ড, কমন কোল্ড মানে সাধারণ সর্দি, লেখো। ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ভেরি গুড, ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন রকম ফ্লু, বার্ড ফ্লু, এ ফ্লু, তারপরে হাম, কি হাম, তারপরে হচ্ছে বসন্ত, গুটি বসন্ত, জল বসন্ত, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু, ডেঙ্গু ফিভার যেটা ডেঙ্গু জ্বর, তারপরে হচ্ছে চিকেন পক্স, চিকেন পক্স কি, চিকেন পক্স, তারপরে কি এইডস রোগ, পোলিও, পোলিও মাইলাইটিস যেটা পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এইগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তোমাদের অলরেডি নোটস প্রোভাইড করা আছে। ছত্রাকজনিত রোগ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে, অ্যাথলেটস ফুড, কি অ্যাথলেটস ফুড, কি আসে অ্যাথলেটস ফুড, বিভিন্ন রকম ইচিং, চুলকানি ফুলকানি, দাঁত হাজা, এগুলো সব কিন্তু ডিউ টু ফাঙ্গাস ইনফেকশন বা ছত্রাক ঘটিত রোগ কিন্তু এটা। তো অ্যাথলেটস ফুড এটা কি, দেখো অ্যাথলেটস ফুড, ফুড মানে পায়ে, অ্যাথলেটস ফুডস কি বলছে, কি রোগ হয়, আমরা যেটা বাংলাতে বলি পায়ে পেকো লাগা, বলি না? তো এটা কিন্তু এই যে আঙুলের মানে যে আমাদের পায়ের আঙুলগুলোর ভেতরে যে সাদা সাদা হয়ে ক্ষয়ে যাওয়ার মতো হয়ে যায় অনেক সময়, ওইগুলো কিন্তু অ্যাথলিটস ফুড, বা ছিদ্র ছিদ্র দাগ হয়ে যায়, ওগুলো সব কিন্তু অ্যাথলিটস ফুডের মধ্যে পড়ে। আর দাঁত বা রিং ওয়ার্ম যেটাকে ইংলিশে বলে, তো দাঁত হাজায় চুলকানি, এগুলোও কিন্তু ছত্রাকজনিত রোগ। বিশেষ করে এটা ডার্মাটোলজি মানে কি, ছত্রাক মেইনলি আমাদের চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায়। ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো যদি বলি, যেমন কলেরা, কলেরা ব্যাকটেরিয়ার নাম কি, পারলে লিখে নিও, কলেরা ব্যাকটেরিয়ার নাম কি, ভেরি গুড, ভিব্রিও কলেরি, একদম। আর রয়েছে কি, সিফিলিস রোগ হয়। সিফিলিস রোগ কোথায় হয়, এটা যৌন গঠিত রোগ, কিন্তু এটা মেয়েদের বেশি দেখা যায় এটা, সিফিলিস রোগ। সিফিলিস রোগটা কি কারণে হয়ে থাকে, এটার ব্যাকটেরিয়ার নাম কি, এটার ব্যাকটেরিয়ার নাম হলো ট্রেপোনেমা প্যালিডাম, লিখে দিচ্ছি আমি, ট্রেপোনেমা প্যালিডাম, প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম। ওকে, নেক্সট, নেক্সট দেখবো কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ শুনেছো আগেই, কুষ্ঠরোগে কিন্তু এটা অনেক দিন ধরে থাকতো, দীর্ঘস্থায়ী একটা রোগ। আর এই কুষ্ঠরোগে কিন্তু আগে মহামারী পড়ে যেত, ঠিক আছে, এপিডেমিক সিচুয়েশন হয়ে যেত, এলাকা ধরে কুষ্ঠরোগে মারা গেছে, যেমন ডায়রিয়া হলে আগে মারা যেত, মহামারী মতো হয়ে যেত, সিমিলারলি কুষ্ঠরোগেও তাই ছিল। তো এর যে ব্যাকটেরিয়ার নাম কুষ্ঠরোগের, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, লেপ্রি মানে তো কুষ্ঠরোগ তোমরা জানো। তো মাইকোব্যাকটেরিয়াম
লেপ্রি, মাথায় রাখবে, কুষ্ঠরোগের ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। যক্ষা রোগের কি ব্যাকটেরিয়াম, ওই যে মাইকোব্যাকটেরিয়াম যক্ষা যেটা ব্যাসিলাস। আর কি টিটেনাস রোগ, এগুলো টিটেনাস তো জানো কি কারণে হয়, ক্লস্ট্রিডিয়াম টিটানি এর হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে। টিটেনাস এইগুলো কিন্তু খুবই, আর টিটেনাস দেখো এগুলো পরীক্ষা অনেক সময় আসে যে টিটেনাসে কোন অংশ ক্ষতি করে, টিটেনাসে কিন্তু মেনলি স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, কি স্নায়ুতন্ত্র। যক্ষা ফুসফুসে দেখা যায়, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। তো এখানে গেলাম, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন বলছে শুষ্ক বরফ। শুষ্ক বরফ মানে কার্বন ডাই অক্সাইডে, জানো শুষ্ক বরফ যেটা কার্বন ডাই অক্সাইডের একটা কঠিন রূপ, আমরা জানি শুষ্ক বরফ কি কার্বন ডাই অক্সাইডের একটা কঠিন রূপ বা কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমরা শুষ্ক বরফ বলি, এটা কিন্তু পরীক্ষায় আসে এইভাবেও। তো শুষ্ক বরফের কাজ কি, শুষ্ক বরফ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, -139 ডিগ্রির নিচে থাকে এটা, তো খুব ঠান্ডা হয়ে থাকে। তো এটা ঠান্ডা মানে হিমায়ক হিসাবে কাজ করবে, অবশ্যই করবে। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকেও ঠান্ডা, একদম তাই, দুটোই সঠিক। তাহলে এখানে বলতে পারি উপরের দুটোই সঠিক। কোনটা সঠিক, 1 এবং 2? এটা ভুল হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে, না 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 এটা ভুল হবে তো, এটা হবে না। জল থেকে এই বরফ তো আমি বললাম যে এর থেকে বেশি ঠান্ডা নয়, কারণ এটা 139-এর নিচে, আর জল তো 0 ডিগ্রি নিচে। হ্যাঁ ঠিক বলেছো, শুষ্ক বরফ কিন্তু বেশি ঠান্ডা হয়, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা না, এটা ভুল আছে। 1 ও 2 সত্য, অপশান সি। নেক্সট। দাদা শুষ্ক বরফ কি সত্যি বেশি ঠান্ডা হয়? হ্যাঁ, শুষ্ক বরফ ঠান্ডা হয় তো, যারা মাছ মাছ ব্যবসায়ী, কিন্তু যারা টেম্পারেচার কিন্তু দুজনাকার একই দেখাচ্ছে। শুষ্ক বরফ বেশি ঠান্ডা হয় গো, 139-এর থেকেও করে দেয়, ওর হিমায়ন করে দেয়। আচ্ছা, অন্তোদয় পরিকল্পনা নাম তো শোনাই হোগা, অন্তোদয় পরিকল্পনার মাধ্যমে যে সমস্ত আমাদের রেশন কার্ড আছে, হ্যাঁ গরিব মানুষের মানে গরিবের থেকেও গরিব মানুষের যে উন্নয়নগুলো হয়ে থাকে, অন্তোদয় পরিকল্পনা। আর এই অন্তোদয় পরিকল্পনা চালু হয়েছিল কত সালে, চালু হয়েছিল কবে, 1998 হ্যাঁ 2000 স্যার। একদম 25শে ডিসেম্বর 2000 সালে কিন্তু এই অন্তোদয় পরিকল্পনা চালু হয়েছিল। কি জন্য, স্বল্প মূল্যে চাল গম, গরিব থেকে গরিব যারা, তাই স্বল্প মূল্যে চাল গম প্রদানের মাধ্যমে তাদের পুষ্টি সরবরাহ করা, এটাই ছিল মূল লক্ষ্য। আর এটা চালু করেছিলেন কি প্রাক্তন প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার কে ছিলেন তখন, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সরকার কিন্তু এটা চালু করেছিলেন। আর এটা কোন পঞ্চবার্ষিকী, তার মানে এটা হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা চালু হয়েছিল। আর প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল অন্তোদয় পরিকল্পনা, দ্য অ্যান্সার উইল বি রাজস্থান। তাহলে কি 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 পয়েন্ট কি কি শিখলে এখান থেকে, যে অন্তোদয় পরিকল্পনা গরিব থেকে গরিব মানুষের জন্য, আর তাহলে কি গরিব মানুষের উন্নয়নের জন্য করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা কি খাদ্য, বিশেষ করে চাল গম স্বল্প মূল্যে প্রদান করে পুষ্টি সরবরাহ করা চালু হয়েছিল কবে, 25 ডিসেম্বর 2000 সালে। কোন সরকার মানে কোন মন্ত্রী ছিল তখন, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু এটা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা চালু করেছিল, প্রথম চালু হয়েছিল রাজস্থান, এগুলো মাথায় রাখবে। সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশন, তোমরা আগে খোঁজো যে কি ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল, কোন ক্ষেত্রে সবচেয়ে সফল। তো তোমরা সবাই জানো গম এবং চাল উৎপাদনের ক্ষেত্রে এটা সফল। তো ভারতীয় সবুজ বিপ্লব যেটা হয়েছিল, ভারতীয় সবুজ বিপ্লবের জনক যদি বলি কে হয়ে যাবে, ভারতীয় সবুজ বিপ্লবের জনক হয়ে যাবে MS স্বামীনাথন। ইনি কিন্তু একজন জেনেটিক বিজ্ঞানী ছিলেন, জেনেটিক ছিলেন স্বামীনাথন। ইনি প্রথমেই ভারতে এই সবুজ বিপ্লবটা নিয়ে এসেছিলেন কত সালে, ইয়ার তো হোগা ভাই 1965, 1965 সালে কিন্তু ইনি ভারতে নিয়ে এসেছিলেন। কিন্তু এটা যদি বলা হয় গ্রিন রেভলিউশন স্টার্ট কবে হয়েছিল, সেটা কিন্তু হয়ে যাবে 1960-এর দশকে। 1960-এর দশকে কিন্তু এটা চালু হয়েছিল, কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে নয়, এটা ইন্ডিয়াতে কিন্তু চালু হয়নি। হ্যাঁ, এটা প্রথম এই শব্দটা দেখো, সবুজ গ্রিন রিভলিউশন, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কে ব্যবহার করেছিলেন প্রথম,
গান্ডে, উইলিয়াম গান্ডে। উইলিয়াম গড, কি গান্ডে না, উইলিয়াম গড, কি বলবে, উইলিয়াম গড, অ্যান্সার হবে উইলিয়াম গড। এটা অ্যান্সার, যে গ্রিন রেভলিউশন শব্দটিকে প্রথম ব্যবহার করেন। আর যে বলে গ্রিন রেভলিউশন প্রথম শুরু করেন কি, সেটা হয়ে যাবে তখন অ্যান্সার কি হয়ে যাবে, নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ, যেটা 1960-এর দশকে, মাথায় লাগবে এটা। নরম্যান বোরলগের বাড়ি কোথায় ছিল, ইনি এই জন্য বলা হয় সবুজ বিপ্লবের জনক যদি বলে নরম্যান বোরলগ। বলো বাড়ি কোথায় ছিল, কোন দেশ, আমেরিকা। কি হবে, ইউএসএ। হ্যাট, ইউএসএ না, মেক্সিকো। একদম রাইট অ্যান্সার, মেক্সিকো। এটা হবে অ্যান্সার, নরম্যান বোরলগ। দেখো এই জন্য কিন্তু নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। দাদা, হ্যাঁ, ওটা ইউএসএ তেই হবে বাড়িটা, দেখুন search করে। আচ্ছা বাড়ি বললাম না, বাড়ি ইউএসএ, তা শুরু করেছিল মেক্সিকো, তাই তো। হ্যাঁ হ্যাঁ হুম হুম, আমি ভুল বললাম, ঠিক উল্টো হয়ে গেছে। তাহলে এটা হলো অ্যান্সার। আচ্ছা এবার দেখো, এটা যদি বলি 1965, আচ্ছা কোথায় ছিলাম, সবুজ বিপ্লব, তাই তো। আর এই সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিক তাহলে পালন হলো, মানে চালু হলো ভারতে, কোন পঞ্চবার্ষিক হয়ে যাবে, তৃতীয়। থার্ড, ভোলাবে না কিন্তু, অনেক গুলিয়ে ফেলে এটা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করাই কিন্তু এটা চালু হয়েছিল। আর এটা ভারতে 1967 থেকে চালু 1978 পর্যন্ত এর কার্যকাল ছিল, মেইনলি 1967 থেকে 1978 সাল পর্যন্ত। এটা একটু মাথায় রাখো। আর ধান গমের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল। এইগুলোই তোমার সবুজ বিপ্লবের, এগুলো মাথায় রাখলে এনাফ, আশা করি এর ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, সংসদ মানে কি, যেটা পার্লামেন্টে আমরা যাদের পাঠাই, এমপি বলি, তাই তো, যেটা এমএলএ না কিন্তু, সাংসদ, তাই তো। তাহলে এমপি, তাহলে সংবিধান, এই সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকারটা, এটা কি অধিকার, আইনি অধিকার, অবশ্যই আইনি অধিকার। তো এই সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকারটা, তাহলে ভোট দেওয়ার অধিকার হচ্ছে আইনি অধিকার। আর এই ভোট দেওয়ার অধিকারটা কত নম্বর ধারাতে আছে, 326 নম্বর ধারাতে কিন্তু আমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। আর 325-এ কি আছে, 24 নির্বাচন কমিশন, 25 25-এ না 24-এ, 24, কমিশন। চলো নির্বাচন কমিশনার আর নির্বাচন বডি বলছে 25-এ, ঠিক আছে। নির্বাচন কমিশনার সম্পর্কে বলা আছে 324। আর দেখো, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2011 সাল থেকে, কি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2011 সাল থেকে প্রতি বছর, মাথায় রাখবে, প্রতি বছর 25শে জানুয়ারি কি হিসাবে পালন করা হয়, কি পালন করা হয়, হ্যাঁ, ন্যাশনাল ভোটার দিবস। ঠিক আছে। তাহলে 2011 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে 2011 সাল থেকে 2011 সাল থেকে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস বলে, কারণ 2011 সাল থেকে চালু হয় আর কি, 25 জানুয়ারি দিনটিকে ন্যাশনাল ভোটার ডে হিসেবে পালন করা হয়। তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করব, বর্তমানে নির্বাচন কমিশনার কে আছে, তাহলে কে আছে, জ্ঞানেশ কুমার। নেক্সট, আচ্ছা তারপরে দেখো, এই বিভিন্ন রকম রয়েছে যেটা মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার বর্তমানে আমাদের, আগে সংবিধানে, মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল কটি, 7টি। বর্তমানে কটি, 6টি। আচ্ছা, বর্তমানে যে 6টি অধিকার রয়েছে, 1 নম্বরে কি আছে, 6টি বর্তমানে যে ফান্ডামেন্টাল আছে, 1 নম্বরে সমতার অধিকার, কি অধিকার, সমতার অধিকার বা সাম্যের অধিকার, সমতার অধিকার বা সাম্যের অধিকার একই বিষয়। তো 14 থেকে 18, 14 থেকে 18তে রয়েছে। আচ্ছা, তারপরে 2 নম্বরে 14 থেকে 18 আমরা আলোচনা করি। 14 নম্বরে কি আছে, ইকুয়ালিটি বিফোর ল, কি ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান। 15 নম্বরে কি আছে, 15 নম্বরে জাতি ধর্ম লিঙ্গ ওইসব আছে। আচ্ছা, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে। নির্বিশেষে। আর একটা বলেছিলাম কি, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো এখতিয়ার বা কোনো বড়াই করা যাবে না। ওকে, তাহলে সবাই সমান বলে। সবাই সমান, সমতানে সমান। আর 16 কি, সরকারি চাকরিতে সরকারি চাকরিতে সমান অধিকার। Equality, হ্যাঁ। আচ্ছা, ইকুয়ালিটিতে চলছে এটা। আচ্ছা, 16 17 নম্বরে
আনটাচেবিলিটি, পরীক্ষায় খুব আসে এটা। অস্পৃশ্যতা দূরীকরণ। আর 18 নম্বরে অস্পৃশ্যতা দূরীকরণ। খেতাব বিলুপ্তি। 18তে ওই তো কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। এই কোনো খেতাব বা পদবি নিয়ে তুমি বড়াই করতে পারবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন বিশ্বকবি, তাই বলে তার ছেলে মেয়েরা বিশ্বকবি হতে পারবে না, এরকম একটা বিষয়, ঠিক আছে? তাহলে সমতার অধিকার। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কত নম্বর থেকে কত নম্বর আছে? 19 থেকে 22। তো রাইট টু প্রাইভেসি 21 নম্বর ধারাটা মুখস্থ রাখবে, খুব পরীক্ষা আসে, রাইট টু প্রাইভেসি। আচ্ছা, তারপরে ব্যক্তিগত স্বাধীনতা 3 নম্বরে দেখো কি, শোষণের বিরুদ্ধে অধিকার। কি? ওই যে বেগার খাটানো যাবে না, 23 আর 24 আছে শোষণের বিরুদ্ধে অধিকার। তারপরে হচ্ছে 4 নম্বরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, মানে আমাদের ভারতবর্ষে যে কোনো ধর্মের লোক তার আচার আচরণবিধি পালন করতে পারবে, সেটা আছে 25 থেকে 28-এ। ওকে। 5 নম্বরে কি বলছে? সংস্কৃতি ও শিক্ষার অধিকার। তাহলে ভারতবর্ষে সংস্কৃতি ও শিক্ষার অধিকার সবারই আছে, এটা 29-30-এ আছে। আর একটা আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা কি একমাত্র শুধু 32 নম্বর ধারাতে আছে। আর এই 32 নম্বর ধারাকে কে বলেছিল হার্ট অফ কনস্টিটিউশন? কে বলেছিল? ডক্টর বি আর আম্বেদকর। ভেরি গুড। আর দেখো তাহলে এই গেল 6টা, আর যে মূল 7টা ছিল সেখান থেকে একজন ছিটকে গেছে, সেই একজনটাকে, সেই একজনটা হচ্ছে সম্পত্তির অধিকার। কি? সম্পত্তির অধিকার। তো আগে এটা মূল সংবিধানে কত নম্বর ধারাতে ছিল? 31। 31 নম্বর ধারাতে ছিল। আর এটা 44তম সংবিধান সংশোধন 44 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা এটাকে মুছে ফেলে 1978 সালে এটা করা হয়েছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা বর্তমানে এটি 300A ধারাতে আছে। এ ধারাতে আছে। আর কত নম্বর পার্টে এটা? 12 পার্ট অংশ যদি বলে 12 নম্বর অংশ বা 12 নম্বর পার্টে এটা আছে। আর এটা বর্তমানে আইনি অধিকার হিসেবে রয়েছে। হ্যাঁ বলো। বলছি তুমি বললে না 17 নম্বর অস্পৃশ্যতা দূরীকরণ, ওইটা মানে ওই দ্য আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, ওটা কত সালে হয়েছিল? 1955-তে। 1955। 95 হয়, 56 পাস হয়। এই তো হয়ে গেল। উনিশশো 55-তে অ্যাক্ট হলো, তাহলে আর ইমপ্লিকেশন হচ্ছে কবে? ভেরি গুড। নেক্সট। 56-তে পাস হয়। তারপরে দেখো 6 দাগ কি বলছে? 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেছিল? তাহলে মহাত্মা গান্ধী কোথায় প্রথম আইন অমান্য আন্দোলন শুরু করেছিল? তো আমরা সবাই জানি অ্যান্সার হবে সবরমতীতে কিন্তু প্রথম স্টার্ট করেছিলেন, তাই তো? সবরমতী থেকে তিনি স্টার্ট করলেন। ভেরি গুড। দেখো গান্ধীজি যখন 2 মার্চ, মাথায় রেখো 2 মার্চ গান্ধীজি 1930 সালের ঘটনায় বলছি, মহাত্মা গান্ধী প্রথম যখন যিনি ভাইসরয় ছিলেন তাই কিন্তু অবগত করেছিলেন যে লবণ আইন ভঙ্গ, দেখো এই যে মানে কি বৃদ্ধি করেছিল, লবণের উপরে যে করটার বৃদ্ধি করেছিল, যাই হোক তার জন্য তিনি কি করেছিলেন, যে গান্ধীজি আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে, মাথায় রাখবে সবরমতী আশ্রম থেকে তিনি স্টার্ট করলেন। কতজন অনুগামী ছিলেন তার সাথে? তার সঙ্গে ছিলেন 78 জন অনুগামী বা ফলোয়ার্সকে নিয়ে তিনি 240 মাইল, কি 240 মাইল পদযাত্রা মানে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। 12 মার্চ যাত্রা শুরু করলেন। তিনি পৌঁছালেন কবে? ডান্ডিতে গিয়ে পৌঁছালেন। কোথায় গিয়ে পৌঁছালেন? ডান্ডিতে গিয়ে পৌঁছালেন। কত সালে সেটা? 1930 সালে এই ঘটনা। কিন্তু দাদা 6 এপ্রিল। বলো। এটা ডেফিনেশনটা কিসের? এটা তো ডান্ডির ডেফিনেশন দিচ্ছেন আপনি, মানে আইন অমান্য আন্দোলনের ডেফিনেশন তো নয়। বাপু আমি কি ডেফিনেশন দিচ্ছি? ঠিক আছে দাদা, ঠিকই আছে। আচ্ছা, আইন অমান্য আন্দোলনের সূত্রপাত কোথা থেকে? এই লবণ আইন ভঙ্গ থেকে। হ্যাঁ, ওর পরে আইন অমান্য ওর সূত্রপাত ওর পরে থেকে। কে বললো তোমাকে? এখানে দেখো আইন অমান্য আন্দোলন মানে শুরু করেন সবরমতী থেকে। আরে বাপু শোনো, কাহিনী শোনো তবেই তো হবে। ওটা ফেব্রুয়ারিতে, এটা মার্চে। আমাকে আমাকে না বলতে দিলে তুমি কি করে হবে? এটা কি? তুমি বলো। এটা আমাকে শেষ করতে দাও। তুমি বলো।
আচ্ছা ঠিক আছে, রেগো না ওর প্রতি, ও ঠিক আছে, ওর কনফিউশনে দূর হয়ে যাবে। চলো দেখো এইবার দেখো 78, তাহলে 78 জন অনুগামীকে নিয়ে আমি ডেফিনেশন দিচ্ছি না, আমি জাস্ট এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তো ওখান থেকে যাত্রা শুরু করলো 78 জন অনুগামীকে নিয়ে, 240 মাইল পথ অতিক্রম করলো, সবরমতী আশ্রম থেকে স্টার্ট হলো। ঠিক আছে, ভেরি গুড। তো 12ই মার্চ সেটা গেল, 6ই এপ্রিলে গিয়ে ওখানে ডান্ডিতে গিয়ে পৌঁছালেন, তাই তো? না, 6 এপ্রিলে কিন্তু পৌঁছাননি, তিনি পৌঁছলেন 5ই এপ্রিল। আর এই 6ই এপ্রিল কিন্তু লবণ আইন ভঙ্গ করেন, এইখান থেকে শুরু হলো, লবণ আইন ভঙ্গ শুরু করেন। আর এরপরেই শুরু হয় কি, আইন অমান্য আন্দোলন। এবার ক্লিয়ার আছে? হুম। এইবার শুরু হলো আইন অমান্য আন্দোলন। আর এই আইন অমান্য আন্দোলনকে সমর্থন করেছিল অনেক বড় বড় নেতারাও, যেমন চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারীও কিন্তু করেছিলেন। চক্রবর্তী রাজাগোপালাচারী কোথায় করেছিলেন? তামিলনাড়ুতে করেছিলেন। এটা তামিলনাড়ু তাঞ্জোর থেকে স্টার্ট করে তিনি কিন্তু তিরুচিরাপল্লী আর একটা বেহারবানিয়া নাকি একটা জায়গার নাম, যাই হোক, সেখানে গিয়ে কিন্তু নিয়ে লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনকে সমর্থন করেছিলেন। সেটা ছিল 1930 সালের 30শে এপ্রিল, সরি 1930, তারও আগে 1930 সালে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, 1930 সালে 30শে এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন তিনি এই কারণে। তারপরে দেখো খান আব্দুল গাফফার খান, তোমরা নাম শুনেছো, এই আইন অমান্য আন্দোলন কিন্তু সমর্থন করেছিলেন ইনি। খুদাই খিদমতগর দল, খুদাই খিদমতগর, ওনার দলের নাম ছিল কি, খুদাই খিদমতগর। আর ওনারা কি পোশাক পরতেন? লাল গোলাপ। তার জন্য ওনার নাম ছিল কি, লাল কোর্তা বাহিনীও নাম কিন্তু ছিল। ঠিক আছে, লাল কোর্তা বাহিনী। এই জন্য কিন্তু খান আব্দুল গফফার খান কি বলা হয়, সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী মানে কোন এলাকায় ছিলেন ইনি? কোন এলাকায়? সীমান্ত অঞ্চলে। সীমান্ত অঞ্চল তো বুঝতে পারছি, কোন এরিয়া ছিল? পাকিস্তান। এই এরিয়াতে ছিল। পাকিস্তান। কোন এরিয়া? এই এরিয়াটাতে ছিল। নেক্সট, তারপরে বলি সরোজিনী নাইডু কিন্তু ছিলেন। সরোজিনী নাইডু আইন অমান্য আন্দোলন সমর্থন করেছিলেন। আর এই সরোজিনী নাইডু কে ছিলেন? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি সভাপতিত্ব করেছিলেন। আর সূর্য সেনও করেছিলেন। সূর্য সেন দেখো এই আইন অমান্য আন্দোলনকেই সমর্থন করে, দেখো উনিও কিন্তু একটা 1930 সালে করেছিল, কোথায়? অস্ত্রাগার লুণ্ঠন। কোথায়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আর উনি একটা বাহিনী করেছিলেন, কি বাহিনীর নাম? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, মাথায় রেখো। নেক্সট দেখো, আর প্রত্যেকটা যুদ্ধ, অসহযোগ আন্দোলন বা যে আন্দোলন বা বিদ্রোহগুলোর সাল মুখস্থ রাখবে। আগে যেমন কোশ্চেন আসতো তেমন কিন্তু এবার আসলেও আসতে পারে, মানে কি, তোমাকে মেলাতে বলবে, মানে একটা কোশ্চেনে 4টে কোশ্চেন, তারপরে সেটা মেলাতে হবে, যেটা দু একটা আছে এর মধ্যে। বরদৌলি সত্যাগ্রহ 1928 নেতা কে ছিলেন? তো বরদৌলি সত্যাগ্রহ নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তাহলে বল্লভভাই জে প্যাটেল কেন হবে না? জে প্যাটেলটা কে ছিল? সর্দার বল্লভভাই জে প্যাটেলটা কে ছিল? ওনার বড় ভাই ছিল সম্ভবত। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে দেখো এই যে বরদৌলি সত্যাগ্রহটা হয়েছিল, বরদৌলি সত্যাগ্রহ কি কারণে হয়েছিল মনে আছে? আর এই যে বরদৌলি স্থানটা কোথায়? গুজরাটে অবস্থা, মাথায় রেখো। তাহলে 1928 সালে গুজরাট রাজ্যে দেখো কি করেছিল, আভ্যন্তরীণ যে সমস্ত করগুলো নিত ইংরেজরা, সেই করটার পরিমাণ অনেক বাড়ানো হয়েছিল। তার বিরুদ্ধে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনটা করেছিল। আর সর্দার বল্লভভাই প্যাটেলের একটা নাম আছে, উপনাম কি হিসেবে জানি আমরা? আয়রন ম্যান, লৌহ মানব নামে এনাকে চিনি। আর এনার নামে একটা, এনার সম্মানার্থে একটা স্ট্যাচু আছে, সেটার নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি। এটা কিন্তু বিশ্বের সব থেকে উঁচু মূর্তি বর্তমানে। বিশ্বের সব থেকে উঁচু মূর্তি যদি বলে সেটা হবে স্ট্যাচু অফ ইউনিটি। এটা কোথায় রয়েছে? গুজরাটে। কোথায়? কোথায় গুজরাটের? আহমেদাবাদ। আহমেদাবাদে। কোন নদী যদি বলে? আচ্ছা, আর এনার নাম অনুসারে 2014 সাল থেকে কি চালু হয়েছিল? নাম অনুসারে বলতে এনার যে জন্ম তারিখ, তাই তো? 2014 সাল থেকে এনার জন্ম তারিখ
যেটা ছিল 31 অক্টোবর। 31 অক্টোবরকে কি হিসেবে পালন করা হয়? ইউনিটি ডে। এরও কারণ আছে কেন ইউনিটি ডে, কারণ স্বাধীনতার সময়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কারণ তিনি একজন ব্যক্তি, ভারত কিন্তু যখন স্বাধীন হচ্ছে তখনও কিন্তু যেমন হায়দ্রাবাদ বা হচ্ছে কাশ্মীর বা কিছু কিছু কীরকম ছিল, 500টা ছোট ছোট খণ্ড ছিল, জানো তো তোমরা, একদম মানে প্রথম দিকে। তো হ্যাঁ, 562 অনেক খণ্ড ছিল, সেখানে রাজা ছিল, সেই রাজারা চাইছিল না যে ভারতের সঙ্গে আসতে। যেমন হায়দ্রাবাদের নিজাম ছিল, তারপরে কাশ্মীরের ওই যে সিংবাবু ছিল, তো ওনারা চাইছিলেন না। তো ইনি কিন্তু বুঝিয়ে বাজিয়ে, এমন সরকার যারা ছিল তাদেরকে কিন্তু মানুষকে বুঝিয়েছিল। যখন দেখলো যে রাজাকে বুঝিয়ে হচ্ছে না, তখন কী করেছিল ইনি? মানুষকে বুঝিয়ে রাজার বিরুদ্ধে করেছিল। এইভাবেই কিন্তু ভারতের একত্রিত করেন ভারত ভূখণ্ডকে। এই জন্যই কিন্তু এনাকে ইউনিটি বা এনার জন্ম তারিখকে আমরা ইউনিটি ডে হিসেবে বা জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করে থাকি। আর ইনি 1991 সালে ভারতরত্ন পেয়েছিলেন। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সেটা হচ্ছে 1991 মরণোত্তর। ঠিক আছে, মরণোত্তর মানে বোঝো? মারা যাওয়ার পর আর কি, 1991 সালে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছিলেন। আচ্ছা, এই মহাদেব দেশাই চেনো তো? মহাদেব দেশাই কে ছিল? কে ছিল এটা? প্রথম কংগ্রেসের প্রধান মহাদেব দেশাই ছিল পার্সোনাল সেক্রেটারি কার? মহাত্মা গান্ধী। ঠিক আছে, মুখ্য সচিব ছিলেন, প্রধান, যে পার্সোনাল, একদম পার্সোনাল সেক্রেটারি ছিলেন, ব্যক্তিগত সচিব ছিলেন মহাত্মা গান্ধী, এটা মাথায় রেখো। আর ইনি কিন্তু লিখেছিলেন যে, যেমন যে বরদৌলি নিয়ে একটা বই ছিল গুজরাটে, সেটাই কিন্তু অনুবাদ করেছিলেন ইনি, এটা দ্য স্টোরি অফ বরদৌলি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। নেক্সট, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? তো তোমরা জানো যে শ্বেত রক্তকণিকায়, একদম ভিটামিন সি, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন পাওয়ার কিন্তু আমাদের বাড়িয়ে দেয়, অনেক ক্ষমতার হার বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? হ্যাঁ, কার্বি। স্ক্যারবি রোগটা কোথায় হয়? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ঠিক আছে। ভিটামিন বি এর অভাবে? বিয়েতে 6টি ভাগ আছে, 6টি বিয়ের অনেক অনেকগুলোই রোগ আছে। আছে। 1 2 3 4 থিয়ামিন আছে, রাইবোফ্লাভিন আছে, আচ্ছা, ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? ইম্পর্টেন্ট গুলো বলছি। থিয়ামিন, ভেরি গুড। ভিটামিন বি ফাইভ? পেন্টাথনিক পেন্টাথনিক। বি টুয়েলভ? রাইবোফ্লাভিন। ব্যাস। আর সাইনোকোবালামিন। আর ভিটামিন 2 এর হচ্ছে রাইবোফ্লাভিন। সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন, এই তিনটেই মেইনলি ইম্পর্টেন্ট থাকে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে থাইলোকোনিন। থাইলোকুইনন, তাই তো? আর এর অভাবে কি রোগ হয়? ভিটামিন কে এর অভাবে আমাদের যে কেটে গেলে রক্ত তঞ্চনটা হয়, সেই রক্ত তঞ্চনে বাধা দেয়। আচ্ছা, বলছে সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়, তার কারণ? এটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্মের জন্য কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, আভ্যন্তরীণ এই যে প্রতিসরণ, যেমন দেখো আমরা দেখো ওই দূরে দেখতে পাচ্ছি, দেখো মনে হচ্ছে না আকাশ তোমার গাছের সঙ্গে মিশে আছে, এটা কারণ কি? প্রতিসরণ। এটাও কিন্তু প্রতিসরণ, হরাইজন যেটাকে বলে। এই যেমন সমুদ্র জল নীল দেখায়, তার কারণও প্রতিসরণ। একদম, এইগুলো কিন্তু মাথায় রাখবে। এবার দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটাও পরীক্ষা আসে, যেমন অপটিক্যাল ফাইবার, মরুভূমির মরিচিকা, ঠিক আছে, তারপরে কচুর পাতার বুদবুদ যেটা কি করে চকচক করে, এইগুলো সবকিছু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মাথায় রাখবে, এইগুলো কিন্তু পরীক্ষা আসে। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, 1943 কিন্তু, বলো? সিঙ্গাপুরে। আচ্ছা, ভারতে প্রথম
ভারতে প্রথম কোথায় বলতো সুভাষচন্দ্র বসু এই বাহিনীকে নিয়ে এসেছিল? ভারতের প্রথম কোথায়? হুম, প্রথম ঢুকেছিল ভারতে, প্রথম কোশ্চেনটা ঢুকেছিল। বলো তো। ভারতে আইএনএ বা ন্যাশনাল আর্মি নিয়ে যখন ঢুকলো ভারতে, মানে সুভাষচন্দ্র বসু কোথায় প্রথম প্রবেশ করেছিল? হ্যাঁ, আন্দামান নিকোবর। আরে আন্দামান নিকোবরতে স্টে করেছিল, মণিপুরের ইম্ফল দিয়ে ঢুকেছিল এরা। আচ্ছা, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? দেখো, গ্লুকোজ তো গুলে যায়, ফ্রুক্টোজও গুলে যাবে, লবণও গুলে যাবে। দেখো সিম্পল, দেখো ফ্রুক্টোজ কোথায় থাকে? ফলে সবথেকে মিষ্টি, মাথায় রাখবে সবথেকে মিষ্টি হচ্ছে হচ্ছে ফ্রুক্টোজ। সরকার সব থেকে বেশি। আর কলিজন হবে রাইট অ্যান্সার এখানে। সিও। আচ্ছা, লবণের সংকেত কি? NaCl। সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, গ্লুকোজের সংকেত কি? NaCl ঠিক আছে, মাথায় রেখো। খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে কিসের দ্বারা? সীসা দ্বারা। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কারা করেন? রাজ্যসভার সদস্যদের বিধান, আচ্ছা বিধান সরি বিধানসভা নির্বাচিত। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন বিধানসভা নির্বাচিত সদস্যগণ। কনস্টিটিউশন অ্যাসেম্বলির লোকজনই করবে। আচ্ছা, এই যে রাজ্যসভার কথা বলছি, রাজ্যসভা হচ্ছে ভারত, দেখো আমাদের ভারতবর্ষ তিনটে জিনিস নিয়ে গঠিত, এটা কি? রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা। ভেরি গুড। এবার দেখো, রাজ্যসভা আর লোকসভা, রাজ্যসভা হচ্ছে কি উচ্চ কক্ষ, লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। ভেরি গুড। রাজ্যসভা স্থায়ী কক্ষ, লোকসভা হচ্ছে অস্থায়ী। স্থায়ী কেন? কারণ প্রত্যেক বছর কি 1/3 করে রাজ্যসভা, দেখো রাজ্যসভা প্রত্যেকবার, দেখো যখন তখন ভেঙার থেকে একটা যুক্তিপূর্ণ কথা আছে এখানে, যে 1/3 করে কিন্তু হয়, তার মানে কি সারা বছরই কিন্তু রাজ্যসভায় সদস্য থেকে যায়। কিন্তু লোকসভা কি প্রত্যেক 5 বছর অন্তর পুরোটাই ভেঙে যায়, তাই না? তাহলে এটা অস্থায়ী। লোকসভার তো কোনো পার্লামেন্ট নেই, লোকসভা তো যখন তখন ভেঙে যেতে পারে, একদম তাই। কিন্তু রাজ্যসভা আচ্ছা, রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট একদম। আর রাজ্যসভা, দেখো রাজ্যসভায় বয়স কত হতে হবে, মানে মেয়াদ কত থাকে, ক বছর মেয়াদ থাকে? 6 years। এটা 5 ইয়ার্স। ঠিক আছে। আর রাজ্যসভার ক্ষেত্রে মিনিমাম এজ কত হতে হবে? 30। আর এটার জন্য 25। ঠিক আছে, এই 25 থেকে এই মেম্বার শুরু হয়, 25 থেকে সব হয়। আচ্ছা চলো। দাদা হবে তাহলে? হ্যাঁ, উপরাষ্ট্রপতিটা এটা ডাউট ছিল, এই প্রশ্নটা ভালো করেছে সৌরভ। বলো বলো। মানে উপরাষ্ট্রপতি আমাদের হচ্ছে রাজ্যসভার হেড, কিন্তু বয়স সীমা কিন্তু মানে অ্যাকচুয়ালি রাজ্যসভার জন্য বয়স সীমা হচ্ছে কিন্তু 30 এসে নিয়োগ করতে পারে, কিন্তু উপরাষ্ট্রপতির বয়স হচ্ছে সেখানে 35। হ্যাঁ, উপরাষ্ট্রপতির বয়স তো 35। উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি বয়স 35, দুজনেরই 35। ওর প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যসভার হেড তো উপরাষ্ট্রপতি, আমাদের কোশ্চেনটা আগে গোলাতো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এইটাই তো কথা। ওইখানে ওইখানে বলছিলাম রাজ্যসভার সদস্য, দেখো রাজ্যসভার সদস্য কিন্তু না, তিনি সভাপতি, প্রেসিডেন্ট। একদম আমি এখানে ভুল করতে, আমি দুইবার ভুল করেছি। সদস্য, এটা ভুল। প্রেসিডেন্ট তো উনি সদস্য নয়, রাজ্যসভার সদস্য না, উনি হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, সব বিধানসভা, দেখো বিধানসভার নির্বাচিত সদস্য, বিধানসভা আর বিধান পরিষদ। তো বিধান পরিষদ ওয়েস্ট বেঙ্গলও এক সময় ছিল, কত সাল পর্যন্ত ছিল? 69 বিলুপ্ত হয়ে গেছে, এখন টোটাল 6টি স্টেটে আছে। কোন কোন স্টেটে আছে? 6টি স্টেট কি কি আছে? ইউপি, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার আর হচ্ছে দেখো উত্তরের দিকে, দেখো মধ্য বা উত্তরের দিকে এই 3টে আছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বিহার। আর 3টে আছে দক্ষিণে, কি কি? তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ, এপি, ব্যাস। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, আর এদিকে কর্ণাটক, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ তো একসঙ্গে ছিল একসময়, এখন 6টা আছে। 6টা স্টেটে কিন্তু বিধান পরিষদ আছে। তো যেমন রাজ্যসভা লোকসভা, তেমনি কিন্তু বিধান পরিষদ আর বিধানসভা একই বিষয়। আচ্ছা, রাজ্যপালকে শপথ গ্রহণ করান, ঠিক আছে, কে করান? হাইকোর্টের প্রধান বিচারপতি।
রাজ্যপালকে রাজ্যপালকে করা শপথ হচ্ছে গ্রহণ করান, আর রাষ্ট্রপতি কে হুম। করান? ভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভেরি গুড। নেক্সট, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী, স্ট্রেট বা প্রণালীগুলো কিন্তু ভালো করে পড়বে। ভারত আর শ্রীলঙ্কার পক প্রণালী। পক প্রণালী রয়েছে, আর কোন উপসাগর আছে? মান্নার উপসাগর। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মালাক্কা প্রণালী। মালাক্কা মানে বোঝা যাচ্ছে কি মালয়েশিয়ার, সুমাত্রা সুমাত্রা আছে? জাভা। সুমাত্রা, মালয়েশিয়ার সুমাত্রা, তাই তো? আর ওদিকে মালয়েশিয়ার সুমাত্রা না ইন্দোনেশিয়ার সুমাত্রা? জাভা। সুমাত্রা ও জাভার মাঝখানে, ঠিক আছে, অসুবিধা নেই। মাথায় রাখবে দুটো দেশ, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া। সুমাত্রা আর মালয়েশিয়া জাভা। এত কথা বলো না। সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়া, ওকে, জাভা হচ্ছে মালয়েশিয়া। তো সুমাত্রা মালয়েশিয়া, তাহলে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার ভিতরে মালাক্কা প্রণালী, আর এটা হচ্ছে 800 সামথিং, 805 মতো হবে হয়তো। আর আছে বেরিং প্রণালী, এটা হচ্ছে এশিয়া আর আমেরিকা। আমেরিকা। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিলেন? কোন ভারতীয়, নট বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে। আর জুনকো তাবে হচ্ছে বিশ্বের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন। জুনকো তাবে বাড়ি কোথায়? জাপানে। আরতি সেন কুশা সিংহ, আরতি সেন প্রথম মহিলা কি? ইনি কিন্তু সাঁতারু। আর যদি বলে প্রথম সাঁতারু ভারতীয়, মানে মহিলা না কিন্তু, এমনি যদি বলে পুরুষ, কে? মিহির সেন। ভেরি গুড, ইংলিশ চ্যানেল বার করেছিলেন। একদম। আর একটা দেখো আছে প্রতিবন্ধী হিসাবে বিশ্বের প্রথম, ভারতের প্রথম কে আছে? অরুণিমা সিনহা। একদম। ওনার গল্প শুনবে, ইন্সপায়ার হয়ে যাবে। লাইফ কি জিনিস, মনের জোর কি জিনিস বুঝে যাবে। 2017টা করে স্পিডে যায়, 50টা না সারাদিনও শেষ হবে না। 2013 সালে নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? তখন ছিলেন ডক্টর কে রাধাকৃষ্ণন। বর্তমানে কে আছেন ইসরোর? সোমনাথ। এখনো তোমরা কি ভুল ভাল বলছো? কদিন ধরে আমি 2 দিন ধরে পড়া ধরলাম, তাও ভুলভাল বলছো। সোমনাথ বলছে একদম। ভি নারায়ণন, ঠিক আছে। নেক্সট, ইসরো সদর দপ্তর কোথায় বললাম না, পড়ে নিয়ে এগুলো। ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রে গ্যাসের চাপ। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল? চাপের একক কি? পাস্কাল। হচ্ছে পাস্কাল। পরীক্ষা আছে ওটা। নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? সেটা হয়ে যাবে কিন্তু দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম। হয়ে যাবে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। এটা রিপিটও হতে পারে। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। 50টা কোশ্চেন, একটু স্পিডে যাই। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? 1984, 1981, 1975, 1979। অ্যান্সার হবে কি? 1984 সালে। 1984 সালে কলকাতায় মেট্রো চালু হয়েছিল। ফার্স্ট মেট্রো কিন্তু এই কলকাতাতেই হয়েছিল, ভারতে। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট, কি হবে? H2 আর হিলিয়াম। H2 আর হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে গঠিত। নেক্সট, নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা, একটু আগে বললাম ডিপথেরিয়াও কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা, কলেরাও ব্যাকটেরিয়া, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস। ওকে, কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কি? কম্পিউটার, দেখো এটা যেমন টিউবার, টিবি রোগ বলি, সেই টিবি রোগ না কিন্তু। এটা হচ্ছে কি কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবি। টেরাবাইট, কি হবে? টেরাবাইট। কোনটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে এমবি মানে কি? এমবি মানে কি? মেগাবাইট। আচ্ছা, কেবি মানে কি? কিলোবাইট। আচ্ছা, আর কোন এককে মাপা হয়? কি একটা আছে না, বিট। কত বিটে কি একটা মানে এরকম আছে। এক বিট সমান এক নিপ সমান 8 বিট না? নিপ সমান তো 8 বিট। ওটাই বলছি। নিম্নবর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে? তোমরা জানো
স্বামী বিবেকানন্দ। ক তারিখ? 12 জানুয়ারি। 12 জানুয়ারি। ফেব্রুয়ারি কোথা থেকে আসছে আবার? 12ই জানুয়ারি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। ভেরি গুড। আচ্ছা 2011 জনগণনা, এটা তোমাদের জনগণনা 2027, মাথায় রাখবে, এটা পরীক্ষা আসবে মনে হচ্ছে। 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত 940। 940। ভেরি গুড। 43 আছে, 43 40 এক একজনের ওই এক রকম 43 দেওয়া 40, আছে। যেটা এক একজন এক রাউন্ড, 40টা রাউন্ড ফিগারে ধরা হয়ে থাকে। চলো এখানে 40 আছে, আমাদের ডব্লিউপিতে নিয়েছিল তো 40 ধরবো। আচ্ছা 2011 সালে লাস্ট হয়েছিল, এবার কবে হবে? 1 মার্চ। 1 মার্চ থেকে চালু হবে, ঠিক আছে। এটা হবে কিন্তু, তাহলে কতটা গ্যাপ, হ্যাঁ। আর প্রথম চালু হয়েছিল ভারতবর্ষে আদমশুমারি কখন? এটা লর্ড মেয়োর সময়। এটা সব তার 10 বছর পর একদম মানে সরাসরি ভাবে সরকারি ভাবে হয়েছিল। এটা হচ্ছে 1872, আর 82তে হয়েছিল একদম ভারতীয় সরকারি অনুযায়ী, সরকারি হয় ভারতীয় সরকারি, তখন তো ব্রিটিশ ছিল। ওই 82 81, ঠিক আছে, 81 81 81 রিপন, হ্যাঁ। 81 ইজ দ্য রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। সঠিক শব্দ মেলাও, এরকম টাইপের তোমাদের কিন্তু এবার আসতে পারে। রেজিস্ট্যান্স মানে কি বলো তো? রোধ। রোধের একক, ওই এককগুলো দেওয়া আছে। পাওয়ারের একক হচ্ছে কি? ওয়াট, ঠিক আছে। টেম্পারেচারের একক কি হয়ে যাবে? কেলভিন হয়ে যাবে। কেলভিন। আচ্ছা কারেন্ট মানে তড়িতের একক অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্সের একক মানে রোধের একক ওহম। তার মানে কোনটা সঠিক আছে? একের সঙ্গে 2, কি পাচ্ছি? অপশন ডি। একের সঙ্গে 2, আর 2-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 4, 4। আর 4-এর সঙ্গে 3। কোনটা আছে এটা? ডি। অপশন ডি আছে। এটাতে আছে 1 2 2 1 3 4 4 3। এভাবেও কিন্তু পরীক্ষা আসতে পারে। এবার নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? এখানে দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন বর্তমানে, বলো? কি? ভেঙ্কটরমণী। আর ভেঙ্কটরমন, ঠিক আছে। কম্পোট্রাল অডিটর জেনারেল, এনাকেও নিযুক্ত করেন। ক্যাক কে আছে? হচ্ছে এখন হচ্ছে সঞ্জয় মূর্তি। বলো। সঞ্জয় মূর্তি। সব ভুলভাল বলো না জানো। আর রাজ্যের রাজ্যপাল, আমাদের রাজ্যের রাজ্যপাল কে আছে? সবগুলোকেই কিন্তু উপরে সব কটে আছে। কে আছেন এখন? এগুলো মাথায় রাখবে। কারেন্ট এবার পড়া দিচ্ছি, পড়ছে না। নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন, প্রজেক্ট সবুজায়ন কি জন্য হয়েছিল? আর্সেনিক রোধের জন্য। ভূমিক্ষয় রোধের জন্য। আর্সেনিক না না, ভূমিক্ষয় কালকে রোধ। একটা কোশ্চেন ছিল বুঝলা এই টাইপের, তুমি যখন প্রজেক্টের দিলে কালকে একটা কোশ্চেন ছিল মাফলার কিসের জন্য ব্যবহার করা হয় একটা সেটে, ঠিক আছে? ওই যে সেটা ঠিক আছে, এই ওয়ার্ডটা কি যে আসলে ওই কোশ্চেনটা পারলামই না কালকে কোশ্চেনটা। এটা মনে হয় একবার আমরা করিয়েছিলাম, মনে হয় সম্ভবত এই কোশ্চেনটা সম্ভবত আমরা করিয়েছিলাম, এটা সম্ভবত কোনো না কোনো বার করিয়েছিলাম। কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে? তো নববাপু, মাথায় রাখবে। আর ভারতের কোন কোন রাজ্যের উপর গেছে সেগুলো মাথায় রেখো। কি কি? আটটা গুজরাট, তারপরে হচ্ছে গুজরাট, পরপর বলো। গুজরাট, রাজস্থান, আর এই দিক দিয়ে বলতে যাও, পশ্চিম থেকে পূর্বে যাও, বলো। গুজরাট, রাজস্থান, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হবে, ঝাড়খণ্ডের পরে ওয়েস্ট বেঙ্গল আসছে, তারপরে মিজোরাম, তারপরে ত্রিপুরা। পরপর একদম পশ্চিম থেকে পূর্বে চলে গেলাম। আচ্ছা, রামানুজন ছিলেন একজন গণিতবিদ। অপশন নাম্বার এ। চলো, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনককে? বার্গেস কুরিয়েন। আচ্ছা, এই যে হোয়াইট রেভলিউশন তো এখানে আছে, তো এই দুগ্ধ ডে, মিল্ক ডে কবে? 1 জুন, যেটা 1 জুনটা আন্তর্জাতিক, 26 নভেম্বরটা জাতীয়।
নেক্সট NSSO। পঞ্চমার্তে কি নিতে হয়েছিল? আচ্ছা কত সালে হয়েছিল এটা তাই বলো। কততম পঞ্চবার্ষিকী? আমি বলছি কত সালে হয়েছিল এটা আগে বলো। 70। তোমার কথা শোনাই যাচ্ছে না। কত সালে হয়েছিল আর সেই সময় কোন পঞ্চবার্ষিকী সেটা ক্লিয়ার করলেই হয়ে যাবে। নেক্সট দেখো। আচ্ছা 1 ঘন্টার বেশি হয়ে যায় না। NSS এর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। আর এই NSS ওই আগের কি করতো, সার্ভে করতো, এখন সেটা নেই। আচ্ছা ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ির নাম বর্তমানে কি আছে? বন্দে ভারত। নেক্সট একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন সবাই জানি আমরা, কে? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। কত সাল? 1236 থেকে 40 পর্যন্ত তিনি ছিলেন। নেক্সট একটি পদার্থের কঠিন অবস্থা থেকে এটা পরীক্ষা খুব আসে, উদাহরণও আসে কিন্তু। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে ডাইরেক্ট গাসীয়, সেটাই কি বলে? ঊর্ধ্বপাতন। যেমন কর্পূর। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো ভানু সিং। পরশুরাম কার? রাজশেখর বসুবাবুর। বীরবল মমতা চৌধুরী। কি? বলাচাঁদ মুখোপাধ্যায়। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলা যায় না। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা কটি স্তর আছে? 3টে স্তর। তো উপরের স্তরে কে আছে? জেলা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। গ্রাম, গ্রাম পঞ্চায়েত। আর হচ্ছে পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত। আর গ্রাম পঞ্চায়েত। একটু মাথায় রেখো। আচ্ছা দাদা 1959 সালে পঞ্চায়েতের কি একটা হয়, ওই জিনিসটা কি দাদা? 1959 সালে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু হয়। প্রথম চালু হয় রাজস্থানে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা। পঞ্চায়েতের রাজ ব্যবস্থা, ঠিক আছে? এই যে এই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু হয়, যেটা এই যে পঞ্চায়েতি ব্যবস্থা এটা চালু হয়েছিল প্রথম, তাই বলছি। তথ্য আনার অধিকার। 2005। FIR ফুল ফর্ম। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কে শেরি পাঞ্জাব? লালা লাজপত রায়। এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই শেরি পাঞ্জাব কি অল লিখন লালা লাজপত রায়কে বলা হয় নাকি আর কাউকে বলা হয়? এটা আমি জানি, তুমিও জানো, তাহলে অপশন যদি দুটো থাকে তুমি কোনটা উত্তর করবে? শেরি পাঞ্জাব যদি থাকে লালা লাজপতই করব, ঠিক আছে? লালা লাজপতই করবে, তাই তো? হ্যাঁ লালা লাজপতই করবে অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাকে পরে পাঠাচ্ছি কথা। ঠিক আছে ঠিক আছে। ওটাই অ্যান্সার করব, কারণ আমার একটা WP নিচ্ছে, ঠিক আছে? কারণ WP টা নিচ্ছে, তাই তো? WP এটা আমি নিচ্ছে। আগে রঞ্জিত সিং করেছি, সেম ভাবে দুটো কোশ্চেন। ঠিক আছে। WP এটা নিয়েছি। নিম্নলিখিত কোন রঙগুলি মৌলিক রং? তো তোমরা বাংলাটা জানি ভালো করে সুনীল। কে? সুনীল। সবুজ, নীল আর লতে লাল। তো এই কোথায় আসে এটা? লাল, নীল, সবুজ। 4 নম্বর। একই ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপরের দিক থেকে নিচে, উপরের দিক থেকে নিচে লাল, মানে হলুদ, সবুজ। উপরে লাল, হলুদ, হলুদ, সবুজ। আর পতাকা মনে রাখে, পতাকা আছে না আমাদের দেশের, নিচে কি গ্রিন, ওপরে কি গেরুয়া টাইপের। তো গেরুয়াটাকে লাল ধরে নাও, ঠিক আছে? গেরুয়া লালের মতো অনেকটা, আর মাঝখানে ওটা হলুদ, এই মনে রাখতে পারো। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? 7 এপ্রিল। কি এটা পরীক্ষায় আসে কিন্তু, এগুলো সোজা হলেও আসে। স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, ভুলে গেছো? PDF এর ফুল নাম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা
নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন ভারতে তিনটা, একটা হচ্ছে বাজেট অধিবেশন সব থেকে বড়, বড়, সব থেকে বড়, আর ছোট হচ্ছে শীতকালীন। শীতকালীনটা সবচেয়ে ছোট, বাজেট হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। আর গ্রীষ্মকালীনটা আমাদের নেই, আমাদের দেশে এরকম নেই। এই তিনটে অধিবেশন হয়, আর অধিবেশনের মধ্যে সর্বোচ্চ গ্যাপ হতে পারে কত মাস? যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? কোনটাই? পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান, দেখো এই ম্যাপটা ভালো করে পড়ো। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া। ম্যাপটা যে আছে না এরকম টাইপের কি একটা ম্যাপ পশ্চিমবঙ্গের, ওটা ভালো করে দেখে নিও। তো দেখো ওপরে আসবে বীরভূম, তারপরে বর্ধমান, তাহলে একে বীরভূম, দুইয়ে বর্ধমান, তারপরে বাঁকুড়া, তিনে বাঁকুড়া আসবে, চারে গিয়ে তোমার আমাদের হাওড়া। হাওড়া কলকাতা তো আমাদের সাইডে পড়ছে। হাওড়া। তাহলে কোথায় কত নম্বর আসছে এটা? 2 3 1 4, 2 3 1 4 অপশন নম্বরে। অপশন অপশন এ। কেন? তিন। কেন? 3 না, বীরভূম আগে তো। বীরভূম আগে না। ও 1 থেকে শুরু, তো 1 হবে অপশন। বীরভূম আগে, 3 থেকে শুরু। আমরা লিখেছি 1 দিক করে, তো আমরা উল্টো লিখেছি, 3 থেকে শুরু অপশন, ঠিক বীরভূম থেকে শুরু। তো সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কত আছে? 1132 ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এটা সম্পর্কে আজকে আর বলছি না, অনেক বলেছি এর আগেও। এই ছিল, চলো লাস্টে যখন আসে বলে দিই। বলো, আরবিআই এর ফুল ফর্ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935। কবে? 1 এপ্রিল। আচ্ছা, প্রতিষ্ঠাকালীন সময়ে এর গভর্নর কে ছিলেন? অসবর্ন স্মিথ। আর ভারতীয় প্রথম ছিল কে? সিডি দেশমুখ। আর 1949 সালের কি হয়েছিল? জাতীয়করণ।